আজকের গল্প হিলি ডাকবাংলোয়। লোকটির সঙ্গে আমার প্রথম দেখা মালদা বাসস্ট্যান্ডে। তখন রাত প্রায় 3:30-4টে। বাসটা বহরমপুর ছেড়ে মালদা পৌঁছতে লোকটি ঘাড়ের কাছে মুখ এনে জিজ্ঞেস করলো, বাবু বুঝি কলকাতা থেকে আসছেন? কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত জেগেইছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। লোকটির কথায় ঘুমের রেশ কেটে যেতে পাশ ফিরে দেখি আমার পাশের সিটে জুৎসই হয়ে বসে আছে লোকটি। বয়স প্রায় 50 হবে। সারা মাথায় উস্কো খুস্কো চুল, আধ ময়লা ছেঁড়া পোশাক, মুখে কাঁচা পাকা দাড়ি, বড় বড় দুটো দাঁত মাড়ি ঠেলে বেরিয়ে আছে সামনের দিকে, মুখে হাসি। লোকটিকে দেখে অবাক হলাম। কলকাতা থেকে রাত 9টায় যখন হিলি এক্সপ্রেস ছাড়ে তখন আমার পাশের সিটে বসেছিলেন এক মহিলা। পথে কখন নেমে গেছেন টের পাইনি। এদিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখলাম কলকাতা থেকে যারা আমার সঙ্গে বাসে উঠেছিল তাদের অনেকেই নেমে গেছে। বহরমপুরেও বাস ভর্তি ছিল, এখন একদম ফাঁকা। মালদাতেই বোধহয় নেমে গেছে অধিকাংশ লোক। আসলে বহরমপুর ছাড়ার পরে ঘুমিয়ে পড়ায় বাসটা কখন যে মালদায় এসে থেমেছে, কতক্ষণই না থেমে আছে, কিছুই টের পাইনি। ভোর হতে তখনও বাকি। বাস স্ট্যান্ড দেখলে যদিও মনে হয় না এখন শেষ রাত। দিব্যি গম গম করছে সমস্ত চত্বর। চা মিষ্টির দোকান সব খোলা। বেঞ্চিতে বসে তখনও আড্ডা মারছে কিছু ছেলে। বেচা কেনা চলেছে এই শেষ রাতেও। বাস কিছুক্ষণ থেমে আবার চলতে শুরু করতেই লোকটি আবার প্রশ্ন করলো, হিলি যাচ্ছেন বুঝি? আবার চমকে উঠলাম লোকটির কথায়। গণৎকার নাকি হিলি এক্সপ্রেস বলেই যারা এখনো বসে আছে বাসে তাদের সবাইকে হিলির যাত্রী ধরে নিয়ে কথা বলছে লোকটি। ওর অযাচিত এ ধরনের আলাপ ভালো না লাগলেও ভদ্রতার খাতিরে এবার বলতেই হলো, হ্যাঁ হিলি যাচ্ছি। তাই বলুন, দেখেই বুঝেছি বাবু হিলি যাবেন বলেই বাড়ি থেকে বেরিয়েছেন। তা উঠবেন কোথায়? ওখানে তো হোটেল টোটেল ভালো নেই, ডাক বাংলোতেই উঠবেন বোধহয়। হ্যাঁ। সঙ্গে সঙ্গে লোকটি 2 হাত জোর করে মাথা নিচু করে বলল, পেন নাম হই স্যার। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ আপনার দিকে চোখ পড়তেই বুঝতে পেরেছি আপনি ডাক বাংলোতে উঠবেন। তা ভালোই হলো, চলুন, আমি তো সঙ্গেই রয়েছি, কোনো অসুবিধা হবে না। লোকটির কথাবার্তার ধরন দেখে ক্রমশই বিস্ময় বাড়ছিল আমার। ও নিশ্চয় হিলিতেই থাকে, শুনেছি ওখানে স্মাগলারদের আনাগোনা বেশি। ওদের দলের কেউ কি না কে জানে। ব্যাপারটা বোঝার জন্য জিজ্ঞাসা করলাম, আপনি হিলিতেই থাকেন? লোকটি সঙ্গে সঙ্গে হা হা করে উঠল। আমায় আপনি বলবেন না স্যার, তুমি বলবেন। আমি হিলি ডাকবাংলোর কেয়ারটেকার বুধন মণ্ডল। আপনার রান্না বান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমিই করব স্যার। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো। ভালোই হলো বুধনকে কাছে পেয়ে। অজানা অচেনা জায়গায় আর ডাকবাংলো খুঁজতে হাতড়ে বেড়াতে হবে না। বুধনকে জিজ্ঞাসা করলাম, তাই এদিকে কোথায় এসেছিলে তুমি? বুধন বিনয়ে গলে গিয়ে বলল, আগে স্যার একটু বাড়িতে গিয়েছিলাম। মালদায় আমার বাড়ি কিনা, ভাবলাম পুজোর মুখে একবার সবার সঙ্গে দেখা করে আসি। অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। তাছাড়া ওখানে বসে বসে আর ভালো লাগছিল না। বসে বসে কেন? এর মধ্যে ডাকবাংলোয় কি আসেনি বুঝি? কি যে বলেন স্যার, এর মধ্যে কি আবার? গত 2 বছরের মধ্যে কেউ আসেনি। এখানে কি দেখার আছে যে লোকজন আসবে? এখানে কেন ভদ্রলোক থাকতে চায় না আসতে চায়? তাছাড়া সব সময় তো গণ্ডগোলের আশঙ্কা। নেহাত নিরুপায় না হলে কোনো ভদ্রলোক থাকতে চায় না এসব এলাকায়। সে কি, হিলি তো একটা সাপটাউন বলেই শুনেছি। এবার খ্যাঁক খ্যাঁক করে শিয়ালের মতো হাসলো বুধন। সে ছিল বটে এক সময় ব্রিটিশ আমলে। এই ডাকবাংলো তো তখনই তৈরি হয়েছিল স্যার। সাহেবেরা আসতো, ইয়ার দোষ নিয়ে এখানে এসে উঠতো, হই হই করে দিন কাটাতো। সেসব এখন আর নেই। দেশ ভাগ হওয়ার পর শহরের অনেকটাই চলে গেছে বাংলাদেশের ভাগে। আমাদের এদিকে রয়েছে কটা টিনের চালা ঘর, কিছু ক্ষেত খামার, আর সাহেবদের এই বাংলোটা। এখন এদিকে সাত করে কি আর বেড়াতে আসবে বলুন? হিলিতে এসে যখন বাস থামলো তখন সকাল প্রায় 8:30। বাস থেকে নেমে বুধনের কথাই সত্যি মনে হলো, নামেই টাউন। আসলে বাস রাস্তার ধারে হঠাৎ গজিয়ে ওঠা চটির মতো জায়গাটা। ছড়ানো ছিটানো কিছু টিনের চালাঘর, দোকানপাট, ছোট্ট একটা বাজার। এই হলো হিলি।
কেমন ছন্ন ছাড়া নিঝুম এলাকা। মালপত্র নামিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে এলো বুধন। তারপর আমায় নিয়ে গেল ডাকবাংলোয়। ডাকবাংলোয় ঢুকেই বুঝতে পারলাম বুধন এতক্ষণ বকবক করে যা বলেছে তার এক বর্ণও মিথ্যে নয়। বহুদিন এখানে কোনো লোকজনের পা পড়েছে বলে মনে হলো না আমার। বাংলোর সামনে জমি, যেটা আগে ছিল সাহেবদের লন, তা এখন আগাছার জঙ্গলে ভরা। বারান্দার মেঝে ফেটে ফুটে চৌচির। ঘরগুলো ভালো আছে বটেই, কিন্তু ঝাড়পোঁছ হয়নি বহুদিন। ঘরের সর্বত্র ধুলোর আস্তরণ, সেই সঙ্গে একটা বোটকা গন্ধ। বুধন আমার মালপত্র নামিয়ে দিয়ে ঝেড়ে মুছে যতটা সম্ভব ভদ্রস্থ করার চেষ্টা করলো শোবার ঘরটা। তবুও একটা অস্বস্তি বিধেই রইল মনের ভিতর। ইতিমধ্যে কয়েকটি সীমান্ত ঘুরে এসেছি আমি। আজকাল হঠাৎ অনুপ্রবেশ নিয়ে হইচই শুরু হয়। এ ব্যাপারে সীমান্ত অঞ্চলগুলি ঘুরে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন লেখার দায়িত্ব পড়েছে আমার উপর। এর আগেও সাংবাদিকতার পেশায় যেতে হয়েছে এখানে ওখানে। এবারও পুজোর মুখেই বেরোতে হয়েছে বাড়ি ছেড়ে। কিন্তু কোথাও এমন নিঃসঙ্গ সীমান্ত দেখিনি। সব কেমন চুপচাপ, লোকজনের হইচই একেবারেই নেই। সাত সকালেই দোকানের ঝাঁপ খোলা বটে, কিন্তু কেনাকাটা নেই। নেহাত দোকান খুলতে হয় বলেই যেন খোলা। ডাকবাংলোটাও এমন ফাঁকা নির্বান্ধব এলাকায় যে গা ছমছম করে দিনের বেলাতেও। দুপুরে খেতে বসে বুধনকে এ কথা বলায় খ্যাঁক খ্যাঁক করে আবার হাসলো। লোকটা সব সময়ই হাসছে, কখনো মিটিমিটি, কখনো খ্যাঁক খ্যাঁক করে। বলল, আপনাকে আগেই বলেছি না স্যার, এখানে কেউ আর আসে না আজকাল। বলেই প্রশ্ন করলো, বাবু বুঝি গোয়েন্দার কাজ করেন? সর্বনাশ, বলে কি লোকটা? বললাম, না না, আমাকে দেখে কি তোমার গোয়েন্দা বলে মনে হচ্ছে? আমি এমনি বেড়াতে এসেছি। ও বলে একটু সুর টেনে চলে গেল রান্নাঘরের দিকে। খাওয়া দাওয়া হতে আবার এলো। আমি তখন বারান্দার চেয়ারে বসে সবে একটা সিগারেট ধরিয়েছি। বুধন এসে বলল, আমি একটু বেরোচ্ছি স্যার, চিন্তা করবেন না, রাতে ঠিক সময় মতো ফিরে এসে রান্না বান্না করে দিয়ে যাব। বলে দুপা এগিয়ে আবার ফিরে এসে বলল, আপনি নতুন এসেছেন, তাই একটা কথা বলছি স্যার, কিছু মনে করবেন না। সীমান্ত এলাকা তো, চোরা কারবার টারবার খুব হয়, সবাই সবাইকে তাই সন্দেহ করে। হুট করে কাউকে কোথায় উঠেছেন, কেন এসেছেন, এসব কথা বলতে যাবেন না যেন। বুধন চলে যেতে যেতে একটা গল্পের বই হাতে নিয়ে টান টান হয়ে শুয়ে পড়লাম বিছানায়। সারা রাত বাস জার্নির ফলে শরীর ক্লান্ত ছিল। কিছুক্ষণ বইয়ে চোখ বুলোতে না বুলোতে রাজ্যের ঘুম জড়িয়ে এলো চোখের পাতা। ঘুম যখন উঠে চোখে মুখে জল দিয়ে নিন, আমি চা নিয়ে এসেছি। সারাটা দিন যে ঘুমিয়ে কাটিয়ে দেব ভাবতে পারিনি। তাড়াতাড়ি উঠে চোখে মুখে জল দিয়ে এসে দেখি বুধন চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। করিত কর্মা বটে লোকটা। চা খেতে খেতে বুধনকে জিজ্ঞাসা করলাম, মোমবাতি কেন? ইলেকট্রিসিটি নেই? ছিল, এখন আর জ্বলে না, খারাপ হয়ে গেছে। সে কি, তা মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই তো হয়। কে করবে স্যার, এখানে তো কেউ থাকে না, অনেক দিন পর আপনি এলেন, এই যা। কেউ না আসুক, তুমি তো রয়েছো, তুমিও তো ঠিক করিয়ে নিতে পারো। আমিও সবসময় এখানে থাকি না স্যার, দেশে মালদায় চলে যাই, কখনো সখনো এদিকে আসি। এই যেমন কাল আসছিলাম, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, তাই রয়ে গেলাম এখানে। তা না হলে অন্য কোথাও ঘুরতে চলে যেতাম। অন্য কোথাও মানে? এই ধরুন বাংলাদেশ। কাজকর্ম তো এখন আর বিশেষ করতে হয় না, তাই ঘুরে বেড়াই। ডাক বাংলার উল্টো দিকে বাংলাদেশ। বারান্দায় বসে ওখানকার দোকানপাট দেখা যাচ্ছে, আলো জ্বলছে, লোকজন যাতায়াত করছে। তবে ওরা সবাই বাংলাদেশি, এদিকের লোক তো ওদিকে যেতে পারে না। বুধনের কথা শুনে তাই হকচকিয়ে গেলাম। বললাম, তুমি যখন খুশি বাংলাদেশ চলে যাও, ওরা কিছু বলে না? না স্যার, আমায় কিছু বলে না। সে কি, তাহলে তো ওদিক থেকেও লোকজন চলে আসতে পারে। আসেই তো, দুবেলায় লোকজন আসে। কাস্টম চেকপোস্ট কতক্ষণ লোকজন আটকে রাখবে? চেকপোস্ট ছাড়াও কত রাস্তা রয়েছে বেআইনি যাতায়াতে, সব জায়গায় কি পাহারা দেওয়া সম্ভব? আর আমার মতো যারা, তাদের কথা তো আলাদা। বলে আবার খ্যাক খ্যাক করে হাসলো। ওর চেহারা, চালচলন, কথাবার্তা সবটাই কেমন হেয়ালি ভরা। ও নিজেই চোরা কারবারি করে কিনা কে জানে। তবে লোকটি যে এক নম্বরের ফাঁকি বা সরকারি কাজে ফাঁকি যে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তা বুঝতে অসুবিধা হলো না আমার। সেদিন আর বাইরে বেরোনো হলো না। পরদিন ঘুম থেকে উঠেই দেখি বুধন চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
কাল যে কখন চলে গিয়েছিল আজ আর কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো না আমার। দুপুরে রান্না করতে করতে সকাল সকালই বেরিয়ে পড়লাম বাইরে। চেকপোস্টে গিয়ে বিএসএফ এর সঙ্গে একটু কথা বলে অনুপ্রবেশের ব্যাপারটা আগে বুঝে নেওয়া দরকার। সকাল 6টা থেকেই খুলে যায় চেকপোস্ট। খোঁজ নিয়ে উঠে গেলাম দোতলায় ডিউটি অফিসারের সঙ্গে দেখা করব বলে। অফিসারের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। আরে টোটন না? চমকে উঠলাম টোটনও। কি ব্যাপার হিমু, তুই? ছুটে এসে জড়িয়ে ধরলো আমায়। টোটন আমার ছোটবেলার বন্ধু। বড় হয়ে আমি চলে এলাম কাগজের লাইনে, আর ও চলে গেল সীমান্ত রক্ষী বাহিনীতে। মাঝে বহুদিন যোগাযোগ না থাকায় ও যে এত দূরে এখানে বদলি হয়ে এসেছে জানা ছিল না। টোটন আমাকে পেয়ে ওর এক বন্ধুকে ডিউটিতে বসিয়ে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ওর কোয়ার্টারে। তারপর ওদেরই এক সেপাইকে চা আনতে বলে একসঙ্গে ছুঁড়ে দিল এক গাদা প্রশ্ন। কখন এসেছি, কেন এসেছি, কোথায় উঠেছি, ইত্যাদি ইত্যাদি। আমি কবে এসেছি, কেন এসেছি সব জানি ওকে আশ্বস্ত করলাম। ওঠার ব্যাপারটা নিয়ে তোর ব্যস্ত হওয়ার কারণে খুব ভালো জায়গাতে উঠেছি, তোদের ওই ডাক বাংলো। ডাক বাংলো? ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। টোটন বলল, ডাক বাংলো কী রে? সেসব তো কবেই ভেঙে চুরে গেছে। 2-1টা ঘর কোনো মতে টিকে আছে মাত্র। ওখানে কেউ ওঠে নাকি? তা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছিস? বললাম বুধনের কথা। কেয়ারটেকার বুধন মণ্ডলই রান্না বান্না করছে। মালদার থেকে বুধনই তো সঙ্গে করে নিয়ে এসেছে আমায়। বুধন? চমকে যেন চিৎকার করে উঠল টোটন। কি আবল তাবল বকছিস? কেমন চেহারা বলতো লোকটা? আমিও চেহারার বর্ণনা দিলাম। সেই সঙ্গে মালদায় দেখা হওয়ার পর থেকে যা যা ঘটেছে সব বললাম টোটনকে। সব শুনে গুম মেরে বসে রইল ও কিছুক্ষণ। তারপর খুব আস্তে বলল, বুধন বছর 2 আগে মারা গেছে, ওই মালদাতেই। ওখানে কোথাও ওদের বাড়ি। ছুটিতে বাড়ি গিয়েছিল আর ফিরে আসেনি। মালদা বাস স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট ও মারা যায়। এবার আমার হতবম্ব হওয়ার পালা। টোটনের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বললাম, তা কি করে হয়? ওকে তো রান্না করতে বলে এলাম, এখন গেলেই দেখতে পাবি ও হয়তো রান্না বান্না করছে। আমার কথা শুনে কেমন উত্তেজিত মনে হলো টোটনকে। একটু চঞ্চল বলল, চল তো দেখে আসি ব্যাপারটা কি। ডাক বাংলোয় ঢুকে কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রান্নাঘরের বাইরে থেকে তালা ঝুলছে, মাকড়সার জাল জড়িয়ে আছে, দরজা জানলা সর্বত্র। টোটন বলল, কি বলেছিলাম কিছু বুঝতে পারছিস? এবার সত্যি সত্যি ভয় করতে লাগলো। টোটন আর অপেক্ষা না করে রিক্সা ডেকে নিয়ে এলো একটা। তক্ষুনি আমার মালপত্র সহ টেনে নিয়ে গিয়ে তুললো ওর কোয়ার্টারে। আমি কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না বুধন মণ্ডল বলে কেউ নেই। কাল থেকে আজ সকাল পর্যন্ত যে আমার সঙ্গে ছিল তাহলে মানুষ নয়।